নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেওবন্দের ইমাম মৌলানা আব্দুল আজিজ গাজীর নাম আপনারা শুনেছেন। তিনি হচ্ছেন ইসলামাবাদের বিখ্যাত লাল মসজিদের ইমাম। 1966 সালে ইসলামাবাদে লাল মসজিদ তৈরি হয়। 20 বছর বাদে তার অদূরে ফয়সাল মসজিদ তৈরি হয়েছিল, সেটাই ইসলামাবাদের সবচেয়ে বড় মসজিদ। 2007 সালে জুলাই মাসের প্রথম সপ্তাহে সেখানে মুশারফের নেতৃত্বাধীন পাক সেনাবাহিনী অভিযান চালায়। কম করে 300 জন মানুষ সেখানে নিহত হন। অভিযোগ ছিল লাল মসজিদে বিদেশি নাগরিকদের অপহরণ করে রাখা হয়েছে, মুক্তিপণ চাওয়া হয়েছে। এবং লাল মসজিদের কর্তৃপক্ষ বলেন, এই গাজী সাহেব তখন ছিলেন, যে আমরা এরকম কিছুই করিনি, ইসলাম বিরোধী যারা কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে আমরা সরব হয়েছি। এবং মুশারফের সরকার উপরওয়ালার নির্দেশিত পথ মানছে না, তাই তারা স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই লাল মসজিদের প্রভাব পাকিস্তানের রাজনীতিতে অনস্বীকার্য। সেই গাজী সাহেব কয়েকদিন আগে ফ্রাইডে প্রেয়ারে কি বলেছেন সমবেত জনতার উদ্দেশ্যে? বলেছেন যে পাকিস্তান ভারতের যুদ্ধ হলে আপনারা সমর্থন করেন, যারা সমর্থন করেন হাত তুলুন। একজনও সমর্থন করেন। তারপরে তিনি বলেছেন যে এটা তো ইসলামের যুদ্ধ নয়, এ তো পাকিস্তান যুদ্ধ চাপিয়ে দিতে চাইছে ভারতের উপর। তারপর যে কথাটা বলেছেন সেটা মারাত্মক। তিনি পাকিস্তানের নাগরিক, বলে পাকিস্তানে যেটা চলছে সেটা তো ইসলামী শাসন নয়। পাকিস্তানের কাফেররা পাকিস্তানের নিজের দেশের মানুষদের খুন করছে। পাকিস্তানের জেট বিমান বালুচিস্তান খাইবার পাখতুনওয়াতে পাক নাগরিকদের উপর বোমা বর্ষণ করছে। ইমামরা মুখ খুললে গুম হচ্ছে, সাংবাদিকরা মুখ খুললে গুম করে দেওয়া হচ্ছে। ইমরানের দলের কর্মী সমর্থকদের নির্বিচারে ধরপাকড় করা হচ্ছে। ভারতবর্ষে তো এসব হয় না। তিনি বলেছেন ভারত অনেক ভালো, পাকিস্তান যেভাবে চলছে, যে আদর্শ নিয়ে পাকিস্তানের সৃষ্টি, সেই আদর্শ মানা হচ্ছে না। স্পষ্ট কথা। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ, তিনি বলছেন যে লাল মসজিদে আমাদের পাকিস্তানের সেনা অভিযান চালিয়েছিল, সেটাও বলেছেন। এই ইমাম সাহেব কিন্তু সেনা শাহবাজ শরীফ সরকারের সমর্থক ছিলেন, কিন্তু বর্তমানে পাকিস্তানের যা পরিস্থিতি, জিহাদি জেনারেল যেভাবে ধরপাকড় করছেন, পাক নাগরিকদের উপর আক্রমণ করছেন, গুম করছেন, খুন করছেন, যুদ্ধের উন্মাদনা জাগিয়ে তুলছেন, তাতে পাকিস্তানের একটা বড় অংশের মানুষ কিন্তু ক্ষুব্ধ। এমনকি লাল মসজিদের এই ইমামও জিহাদি জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে মুখ খুলেছেন। সত্যি তো, পাকিস্তান তো নিজের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবে না। আজ না হয় কাল বালুচিস্তান স্বাধীন হবে, খাইবার পাখতুনওয়া বেরিয়ে যাবে। পাকিস্তান বলতে শুধু থাকবে পাঞ্জাব, সিন্ধের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো নয়। এই যে জল বন্টন নিয়ে পাকিস্তান, পাঞ্জাব প্রদেশ এবং সিন্ধ প্রদেশের মধ্যে চরম বিবাদ। পাকিস্তানের এক হিন্দু মন্ত্রী সিন্ধু প্রদেশে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। তা এই প্রেক্ষিতে লাল মসজিদের ইমাম গাজী সাহেবের বক্তব্য সুদূর প্রসারী তাৎপর্য আছে। দেখুন, পাকিস্তানের জেনারেল আসিম মুনির অত্যন্ত র্যাডিকালাইজড। তিনি কোরআন হাদিস মুখস্থ বলতে পারেন। সৌদি আরবের কনসুলেটে তিনি যখন পাকিস্তান সেনাবাহিনীর অ্যাটাচে ছিলেন, তখন সেখানে তিনি আরবি শিখে কোরআন হাদিস কণ্ঠস্থ করেছিলেন, আত্মস্থ করেছেন। ধর্মপ্রাণ মুসলমান, ধর্মপ্রাণ হওয়ার কোনো অসুবিধা নেই। একজন ধর্মপ্রাণ খ্রিস্টান হতে পারেন, একজন ধর্মপ্রাণ হিন্দু হতে পারেন, একজন ধর্মপ্রাণ মুসলমান হতে পারেন। ধর্মপ্রাণ মানুষ কি কখনো জেহাদে অনুপ্রাণিত করে? তিনি বলছেন, আসিম মুনির, প্রকাশ্যে পাকিস্তান সেনার লক্ষ্য হলো শহীদ হওয়া এবং গাজী হওয়া, মানে জিহাদি হওয়া, ধর্মযুদ্ধের আহ্বান, হিন্দুদের কতল করার নিদান। হিন্দু মুসলমান একসঙ্গে সহাবস্থান করতে পারে না, সবকিছুই আলাদা।
অ্যাসপিরেশন আলাদা, ওয়ে অফ লাইফ আলাদা, তারপরে নিজেদের বিশ্বাস আলাদা, সামাজিক রীতিনীতি আলাদা। ভারতে 20 কোটি মুসলমান থাকে, তা আছে তো, সহাবস্থান আছে তো। এই যে সাংবাদিক বৈঠক করলো ভারতীয় সেনা, কে ছিলেন? কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং। কর্নেল সোফিয়া কুরেশি তো একজন ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। ভারত মাতা কি জয় বলে। অকুতোভয় সাহসী মাতৃশক্তি। আমাদের সেনাবাহিনীতে কখনো র্যাডিক্যালাইজেশন হয়নি। আসিম মুনির কি করছেন? এই যে পাকিস্তানে টালমাটাল হলো, ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, একই ইসলামাবাদের সরকার দুর্বল, রাওয়ালপিন্ডি চাইবে ক্ষমতা দখল করতে, ঠিক যেভাবে কার্গিল কাণ্ডের পর নওয়াজ শরীফকে সরিয়ে মুশারফ ক্ষমতা দখল করেছিলেন। জেনারেল মুনির সেই পথেই হাঁটছেন। ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে আইএসআই ডিজিকে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাকিস্তানে কারা হয়? অবসরপ্রাপ্ত জেনারেলরা। কিন্তু আইএসআই এর ডিজি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এক ব্যক্তি এই দুটি গুরুত্বপূর্ণ পদে থাকবে, এটা হয় না। অর্থাৎ রাওয়ালপিন্ডি সম্পূর্ণভাবে ইসলামাবাদের দখল নিতে চাইছে। আসিম মুনির কি করেছেন? তার মেয়াদ পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে আইন পাশ করিয়ে 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করেছে, এবং তার কোনো অবসরের ঊর্ধ্বসীমা থাকছে না বয়সে। এবং পাক আর্মিকে তিনি র্যাডিক্যালাইজড করেছেন। তার বিরুদ্ধে পাক সেনাবাহিনীতে বিদ্রোহ হয়েছে, জওয়ানরা, অফিসাররা মাস স্কেলে রিজাইন করেছেন। তাই নিজের পজিশনকে কনসলিডেট করতে তিনি কিন্তু পেহেলগামের জঙ্গি হানার মাস্টার মাইন্ড আইএসআই কে দিয়ে এই কাজটা করিয়েছিলেন। ঠিক যেভাবে 26/11 মুম্বাই হামলা সংগঠিত করেছিল পাক সেনা এবং আইএসআই। আমরা তো জেস্টার কম দেখাইনি। 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ক্ষমতায় এলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানিয়েছিলেন। 2015 সালে কাবুল থেকে ফেরার পথে একেবারে সরাসরি লাহোরে গিয়ে নওয়াজ শরীফের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন, তার নাতনির বিয়েতে গিয়েছিলেন। তারপরে কি হলো? 2016 সালের 2রা জানুয়ারি উড়িতে পাঠানকোটে সেনাঘাঁটিতে পাক জঙ্গিরা হামলা চালানো। তারপরে 2019 হলো পেহেলগাম। অটলজি বাস নিয়ে গিয়েছিলেন লাহোরে। আমরা কি পেলাম? কার্গিল। বারে বারে বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তান। বিদেশি অনুদান, বিদেশি সাহায্য তারা ব্যবহার করেছে টেরর ফান্ডিং এর কাছে, জঙ্গি পরিকাঠামো তৈরির কাছে। অর্থ আত্মসাৎ করেছে, উন্নয়নের জন্য পাওয়া অর্থ ব্যবহার করেছে জঙ্গি জিহাদিদের প্রশিক্ষণ দেওয়ার। আসিম মুনির বলছেন না যে কাশ্মীর ইজ অ্যান আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। কাশ্মীরের বিষয়টা চিরকালের জন্য নিষ্পত্তি হয়ে গেছে। পাক অধিকৃত কাশ্মীরও ভারতের দখলে আসবে, আজ না হয় কাল। সেখানকার মানুষ আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইবে না। যেভাবে বালুচিস্তানের বালুচরা বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করতে চলেছেন, পাক বাহিনী কি লাজে গোবরে হচ্ছে। কখনো সেনা কনভয়ে বিস্ফোরণ, কখনো সেনাদের অপহরণ, কখনো পুলিশকে অপহরণ, কখনো কোয়েটা করাচি এক্সপ্রেসওয়ে দখল করে দিচ্ছে বালুচ লিবারেশন আর্মি। জাফর এক্সপ্রেসে তারা পণবন্দি করে ফেলেছিল। চীনা নাগরিকদের উপর আত্মঘাতী হামলা চলছে। গাদারের বন্দর তো ফাংশনাল নয়, ওর কাছে এরা $226 মিলিয়ন খরচ করে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর বানিয়েছে চীন, অপারেশনাল নয়। এই তো পাকিস্তানের চেহারা। এবং বালুচদের অত্যাচার করছে পাক সেনা, নির্বিচারে তুলে নিয়ে যাচ্ছে, তারপরে খোঁজ পাওয়া যাচ্ছে না। এটাই লাল মসজিদের ইমাম গাজী সাহেব বলেছেন। এবং অবাক হয়ে শুনলাম আমরা, ইমাম যখন বলছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে কজন আপনারা পাকিস্তানের পাশে দাঁড়াবেন, একটা হাত উঠল না। পাকিস্তানের মাটিতে বসে, ইসলামাবাদে বসে লাল মসজিদের ইমাম যখন মানুষের মত জানতে চাইছেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে,
তারা কি পাকিস্তানকে সমর্থন করবেন? একটা হাতও উঠল না। এর থেকে বোঝা যায় যে পাক সরকার এবং পাক সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের কোনো বিশ্বাস, কোনো আস্থা, কোনো ভরসা নেই। সেনাপ্রধান আসিম মুনির এই পরিস্থিতি তৈরি করেছেন। পেহেলগামের জঙ্গি হানার দায় সেনা এবং আইএসআই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং তিনি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে ইসলামাবাদের ক্ষমতা দখল করতে চান। এই যে সার্জিক্যাল স্ট্রাইক করলো ভারত, পাকিস্তানের কোনো সেনা ইনস্টলেশনে কিন্তু আঘাত করা হয়নি এবং ভারত তাদের আকাশ সীমাও অতিক্রম করেনি। আমরা বলেইছি তো, ভারতে যারা সন্ত্রাসবাদী হামলা চালাবে তাদেরকে এবং তাদের মদতদাতাদের এমন শাস্তি দেয়া হবে যেটা তারা ভাবতে পারছে না। সেটাই হয়েছে। পাকিস্তানের সদিচ্ছা থাকলে তাদের অনেক তথ্য প্রমাণ দেয়া হয়েছে। পাঠানকোটে বিমান ঘাঁটিতে হামলার পর, পেহেলগামে হামলার পর, 26/11 হামলার পর একটা পদক্ষেপ তারা দেয়নি, এফআইআর পর্যন্ত করেনি। জাকিউর রহমান লখভি, হাফিজ সঈদ, দাউদ ইব্রাহিম সবাই পাক সেনা আইএসআই এর নিরাপত্তায় পাকিস্তানে আয়েশ করছেন, আরাম বিলাসের জীবনে আছেন, তাদেরকে মদত দিচ্ছে পাক সেনা। বলে হাফিজ সঈদ নাকি গৃহ অন্তরীণ, তিনি বহাল তবিয়াতে আছেন এবং লাহোরের একটা ঘিঞ্জি জায়গায় আছেন এবং তার নিরাপত্তার জন্য পাকিস্তান সেনা এবং আইএসআই ত্রিস্তরীয় কেন মানে 4 স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছে। কিন্তু তা সত্ত্বেও ভারতের বীর সেনারা ওই লস্করের হেডকোয়ার্টার গুড়িয়ে দিয়েছে বুদ্রিকে। মাসুদ আজাহার 26/11 মাস্টার মাইন্ড, কান্দাহারে IC-814 হাইজ্যাক করে যার মুক্তি নিশ্চিত করা হয়েছিল, তার ঘাঁটি বাওয়ালপুরে সেটা ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এ তো পয়লা ঝাঁকি। আবার পাকিস্তান করলে পাকিস্তানের অস্তিত্ব থাকবে না বিশ্বের মানচিত্রে। এইটা যেন পাক কর্তারা বুঝে নেন এবং পাকিস্তানের সাধারণ মানুষকে কিন্তু এবার জাগতে হবে। তারা যদি সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে চান, প্রগতির সড়কে হাঁটতে চান, তাদের ইয়াং জেনারেশনের যদি অ্যাসপিরেশন থাকে, সেই অ্যাসপিরেশন যদি ফুলফিল করতে চান, তাহলে সেনার বিরুদ্ধে বিদ্রোহ করুন। তখনই আমান কি আশা হবে। যতদিন রাওয়ালপিন্ডির সেনা কর্তারা পাকিস্তানকে ওয়ার মোডে রাখবে এবং ভারতকে সবসময় টার্গেট করবে, ততদিন পর্যন্ত দুদেশের মধ্যে কোনো স্বাভাবিক অবস্থা হবে না, কোনো হবে না। এবং আমরা চাইও না, আমরা চাইও না। একটা কথা যেন উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার্স, ঠিক, কিন্তু শত্রুতা করলে, ভারতকে রক্তাক্ত করলে সেই প্রতিবেশীর অস্তিত্বই তো পৃথিবী থেকে মুছে দেওয়া যায়। ঠিক যেটা করছে ইসরায়েল গাজাতে, কারোর কথা শুনছে না, কারণ ইসরায়েল শত্রু পরিবেষ্টিত হয়ে আছে। দুষ্ট চতুষ্টয় ইসরায়েলকে হুমকি দিচ্ছে, ধ্বংস করছে, চেষ্টা করছে। হামাস, হিজবুল্লাহ, হুতি, ইরান, অ্যাক্সেস অফ ইভিল, তাদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান। 7ই অক্টোবর 2023 সালে হামাস যদি ইসরায়েলের মাটিতে ওই হত্যালীলা না চালাতো, যদি পণবন্দি না করতো ইসরায়েলিদের, তবে কি ইসরায়েল রিটালিয়েট করতো না। অনেকে ইসরায়েলের ভূমিকা নিয়ে নিন্দা করছেন, কিন্তু ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে ইসরায়েল যেটা করছে সেটা কি ন্যায্য নয়? উত্তর আপনারা দেবেন কমেন্ট বক্সে লিখে।